ওয়েলকাম ব্যাক ট্রেডার্স। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আর্ট অফ ট্রেডিং উইথ আভিক। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আমাদের এপিসোডের দ্বিতীয় ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। কি করে লস থেকে বাঁচবেন এর দ্বিতীয় এপিসোড, হিস্ট্রি রিপিটস এগেন। এই ভিডিওতে আমরা শেয়ার মার্কেটের ইতিহাস নিয়ে একটুখানি আলোচনা করে নেব। কিভাবে শেয়ার মার্কেট আজকে এই জায়গায় এস্টাবলিশড হলো, কিভাবে শেয়ার মার্কেট আজকে ওই বোম্বে স্টক এক্সচেঞ্জ তৈরি হলো, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ তৈরি হলো, এবং ইন্ডিয়ান শেয়ার মার্কেটের সাইকোলজি কিভাবে আপনাকে হেল্প করতে পারে, এই সব বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন, স্কিপ করবেন না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিওটিকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন কাজ হলো। চলুন তাহলে আমরা আমাদের ভিডিওতে এগিয়ে যাই। ওয়েলকাম ট্রেডার্স এগেন। চলুন আমরা আমাদের আগের ডিসকাশনে এগিয়ে যাই। কি করে লস থেকে বাঁচবেন, এপিসোড 2, হিস্ট্রি অফ শেয়ার মার্কেট। প্রথমেই আমরা একটুখানি জেনে নিই যে শেয়ার মার্কেট কি এবং শেয়ার মার্কেট কিভাবে কাজ করে। প্রথমে আমরা জানবো ইন্ট্রোডাকশন। শেয়ার মার্কেট এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের এনলিস্টেড কোম্পানিগুলোর ট্রেড হয়, সেগুলির বাই এবং সেল হয় একটা স্পেসিফিক টাইমে। দ্য বিগেস্ট স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ। এরপরে আমরা জানবো যে টাইপস অফ মার্কেট। ফার্স্ট ইজ প্রাইমারি মার্কেট, সেকেন্ড ইজ সেকেন্ডারি মার্কেট। ওকে, প্রাইমারি মার্কেট কি? যখন একটা কোম্পানি প্রথমবার এনলিস্টেড হয়, সেটাকে আমরা বলছি প্রাইমারি মার্কেট। প্রাইমারি মার্কেট মানে কি? ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও যখন মার্কেটে আসে, তাতে যে মানি ইনভেস্টেড হয় সেটাকে আমরা বলি প্রাইমারি শেয়ার মার্কেট। এরপরে যখন সেই আইপিও এর পরে সেখানে নর্মাল ট্রেডিং চালু হয়, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি শেয়ার মার্কেট। ওকে, 4 ইনস্ট্রুমেন্টস যেগুলিতে ম্যাক্সিমাম শেয়ার মার্কেটে ট্রেড হয়। ফার্স্ট ইজ শেয়ারস, যেগুলি হলো যে বিভিন্ন ধরনের কোম্পানি, যেমন আমাদের রিলায়েন্স, টাটা মোটরস এটসেট্রা। বন্ডস, যেখানে কোম্পানি মার্কেট থেকে ক্রেডিট নেয়, মার্কেট থেকে টাকা তোলে এবং সেটাকে তার ইন্ডাস্ট্রি বা তার মার্কেটিং এ ইনভেস্ট করে মানি জেনারেট করে, এবং সেটা আমাদের যারা ওই বন্ডে টাকা লাগিয়েছে তাদেরকে আবার ফেরত দেয়। থার্ড হচ্ছে যে মিউচুয়াল ফান্ডস, যেখানে কিছু প্রফেশনালস মানিকে অ্যাকুমুলেটেড করে এবং সেটা দিয়ে শেয়ার মার্কেটে তারা ট্রেডস নেয় এবং তার প্রফিট থেকে কিছুটা মার্জিন তারা তাদের কাস্টমারকে রিটার্ন করে। এবং ফোর্থ হচ্ছে যে ডেরিভেটিভস, মানে যেগুলো আমাদের মার্কেটে ইন্ডেক্স আছে বা যেগুলো আমাদের মার্কেটে বড় বড় শেয়ারস আছে, তাদের যে আন্ডারলাইন অ্যাসেটস এর উপরে কন্ট্রাক্ট তৈরি হয়, যেমন আমাদের অপশন বা হচ্ছে আবার ফিউচার্স। ওকে, এরপরে আমরা জানবো যে স্টক মার্কেটের ইন্ডিয়ান ইকোনমির উপরে সিগনিফিকেন্স কি। দেখুন, নিফটি 50 হয়ে গেল আমাদের একটা বড় ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সে ইন্ডিয়ার টপ 50 কোম্পানি ওর মধ্যে আছে। তো অবশ্যই যদি আমাদের নিফটি 50 ফল করে, তার মানে কিন্তু ইন্ডিয়ান ইকোনমির ওখানে গ্রোথ নিচের দিকে যাবে। আবার যদি নিফটি 50 উপরের দিকে যায়, তার মানে কিন্তু ইন্ডিয়ান ইকোনমির গ্রোথ আবার যাচ্ছে আবার উপরের দিকে। কিছু কি পয়েন্টস আছে যেগুলি আমরা এখানে ডিসকাস করে নেবো। ফার্স্ট ইজ যে স্টক এক্সচেঞ্জ কি করে? ফেয়ার প্রাইস আমাদের সামনে আনতে আবার সাহায্য করে। যেহেতু এটি একটি সেবি রেগুলেটেড প্ল্যাটফর্ম, তো কি হয় যে যে স্টক বা শেয়ার বা ইন্ডেক্স আছে, তার ফেয়ার প্রাইস কে সেগুলি সেবি চেক করে এবং একটা তার যে প্রাইস কে সেবি সেটাকে চেক করে এবং একটা ফেয়ার প্রাইস আমাদের কাছে এনে তুলে ধরে। সেকেন্ড ইজ যে এটি একটি এই যে প্ল্যাটফর্মটা একটা ওয়েল ফাংশনাল প্ল্যাটফর্ম, যেটা আমাদের ইন্ডিয়ার ইকোনমি ডেভেলপকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। থার্ড ইজ যে স্টক মার্কেট যেহেতু একটা লিকুইড অ্যাসেট, মানে কি স্টককে খুব তাড়াতাড়ি ক্যাশে কনভার্ট করা যায়। তো এই জন্য কি যারা এতে স্টকে ইনভলভ আছে, তারা কিন্তু খুব ওখান থেকে সাহায্য পায় যে মানিটাকে সঙ্গে সঙ্গে লিকুইডিটি করে। ফোর্থ ইজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটা আমাদের ইন্ডিয়াতে যেটা এখন হচ্ছে, যেটা এই ইন্ডিয়া এখন টপ থ্রি কান্ট্রির মধ্যে একটা হচ্ছে, সেটার পিছনে স্টক এক্সচেঞ্জের একটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেন? এখানে পাবলিক ডাইরেক্টলি কোম্পানিতে ইনভেস্ট করতে পারে এবং সেই মানিটাকে কাজে লাগিয়ে আজকে ইন্ডাস্ট্রির
এই যে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। ফিফথ ইজ ইন্ডিয়ান স্টক মার্কেটের যে লক স্টেক মানে ইকোনমিক্যাল এক্সপেনশনে ইন্ডিয়ান স্টক মার্কেটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং সিক্সথ ইজ যে প্রতিটা কোম্পানি যেহেতু একটা করে ডিভিডেন্ড দেয়, তো সেটা যারা মার্কেটে মানি ইনভেস্ট করছে তাদেরকে একটা অ্যাডিশনাল ইনকাম জেনারেট করতে সাহায্য করে। ওকে, এরপরে আমরা জানবো যে প্রাইম এস্টাবলিশমেন্ট কি কি আছে ইন্ডিয়ান স্টক মার্কেট। ফার্স্ট ইজ বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ, সেকেন্ড ইজ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, থার্ড ইজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, ফোর্থ ইজ ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ লিমিটেড, ফিফথ ইজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। ওকে, প্রথমে আমরা জানবো যে বিএসসি লিমিটেড। বিএসসি লিমিটেড ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ ইন এশিয়া। 1975 এটি স্টার্ট হয়। এর নাম ছিল নেটিভ শেয়ার অ্যান্ড স্টক ব্রোকার অ্যাসোসিয়েশন। 1950 সালে 22 জন স্টক ব্রোকার মিলে মুম্বাই টাউন হলের সামনে একটি বট গাছের নিচে এই স্টক এক্সচেঞ্জটিকে স্টার্ট করে এবং 1974 এটি দালাল স্ট্রিটে মুভ হয় এবং এখনো সেই দালাল স্ট্রিটে এই স্টক এক্সচেঞ্জ কিন্তু আছে। বিএসসি চালু করেন মিস্টার প্রেমচাঁদ রয়চাঁদ। ইনি ওই সময়ের কটন বিজনেসের কিং ছিলেন বলে ওনাকে দ্য কটন কিং অর দ্য বিগ বুল বলা হতো। 1986 সেন্সেক্সকে ইন্ট্রোডিউস করা হয়। টপ 30 কোম্পানি 10টা সেক্টর থেকে নিয়ে একটা ইন্ডেক্স তৈরি করে যেটা সেন্সেক্স বলে পরিচিত ছিল। এছাড়াও বিএসসির যে ইম্পর্টেন্ট ইন্ডেক্স গুলি হলো বিএসসি 100, বিএসসি 200, বিএসসি 500, বিএসসি মিড ক্যাপ, বিএসসি স্মল ক্যাপ, বিএসসি পিএসইউ, বিএসসি অটো, বিএসসি ফার্মা, বিএসসি পিএমসিজি অ্যান্ড বিএসসি মেটাল। এদের টোটাল ক্যাপিটালাইজেশন হচ্ছে 4.5 ট্রিলিয়ন। এরপরে আসছে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। এটিও কিন্তু ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ গুলির মধ্যে একটি। 1830 সালে এই স্টক এক্সচেঞ্জ চালু হয় একটা নিম গাছের তলায়। সেইখান থেকে এটা 1908 সালে 7th লায়ন রেঞ্জ ক্যালকাটাতে এটাকে নিয়ে আসা। 1980 ইন্ডিয়ান গভর্নমেন্ট আন্ডার সিকিউরিটি কন্ট্রাক্ট রেগুলেশনস 1956 একে অ্যাজ এ স্টক এক্সচেঞ্জ বলে ঘোষণা করে। এদেরও সিএসসি 40 বলে লাইক নিফটি 50 এবং সেন্সেক্স এর মতো একটি ইন্ডেক্স ছিল, বাট কারেন্টলি এটি এখন ওয়ার্কিং কন্ডিশনে নেই। এর যে এখন ফিউচারটা একটা আনসার্টেন কন্ডিশনে আছে এবং কেন এই আনসার্টেনিটি এলো এর পিছনে একটা বড় স্টোরি আছে। তো আমার ইচ্ছে আছে এরপরে আরেকটা ভালো ভিডিও এর উপরে নিয়ে আসা, যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে আমাদের ইন্ডিয়াতে এত এত পুরনো সময় থেকে স্টক ট্রেড চালু ছিল, সেটা কেন আজ বন্ধ হয়ে গেল, কি মেন্টালিটির কারণে, কি সাইকোলজি, কি ইনসিডেন্টস হয়েছিল যার জন্য আজ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ বন্ধ হলো। এরপরে আমরা জানবো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বলতে গেলে বাকি সব স্টক এক্সচেঞ্জ গুলো থেকে ইয়ং। 1992 বিক্রম লেমেন অ্যাজ এ সিইও এটিকে চালু করে এবং 1993 সেবিকে এক্সচেঞ্জে আনা হয়। এরপরে এনএসসি প্রথমবার ইলেকট্রনিক ট্রেডিং সিস্টেম পেপার বেস কে চেঞ্জ করে ইলেকট্রনিক ট্রেডিং সিস্টেম আনে এবং 1995-1996 নিফটি 50 ইন্ডেক্স কে চালু করা। এদের মেন যে ইন্ডেক্স গুলি হলো নিফটি নেক্সট 50, নিফটি 100, নিফটি 500, নিফটি মিড ক্যাপ 150, নিফটি স্মল ক্যাপ 250, নিফটি মিড স্মল ক্যাপ 400। এছাড়াও এদের টোটাল ক্যাপিটাল হলো 334.7 ট্রিলিয়ন। এরপরে আমরা যাব মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এমসিএক্স। এমসিএক্স বেসিক্যালি একটি কমোডিটি এক্সচেঞ্জ। এখানে এগ্রি এবং নন এগ্রি দুই ধরনেরই ট্রেডিং করা হয়। এগ্রির মধ্যে বেসিক্যালি কটন, ক্রুড অয়েল, ক্রুড পাম অয়েল, রবার এবং নন এগ্রির মধ্যে লিড, অ্যালুমিনিয়াম, নিকেল, জিঙ্ক। বুলিয়নের মধ্যে গোল্ড, সিলভার এবং এনার্জির মধ্যে ক্রুড অয়েল ও ন্যাচারাল গ্যাস প্রতিটি ট্রেডিং করা হয়। এটি 2003 সালে প্রথমবার অপারেশনে আসে এবং এদের মেন ইন্ডেক্স হলো এমসিএক্স বুলডেক্স এবং এমসিএক্স মেটালডেক্স এবং এমসিএক্স এনার্জিডেক্স। এরপরে আসছে ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ। এরা বেসিক্যালি এগ্রি প্রোডাক্টস এর উপরে ট্রেড করে এবং এদের মেন যে ইন্ডেক্স হলো এগ্রিডেক্স। এরপরে আমরা আসবো যে কি মাইলস্টোন যেটি দিয়ে আজকে ইন্ডিয়ান স্টক মার্কেটে এতটা ট্রান্সপারেন্সি এলো এবং এরপরে আমরা জেনে নেবো যে এতটা ট্রান্সপারেন্সি কেন এলো, কেন নিয়ে আসতে হলো ইন্ডিয়ান স্টক মার্কেটকে এত কিছু ট্রান্সপারেন্সি।
তো ফার্স্ট হচ্ছে 14 মার্চ 1995-এ প্রথম বোর্ড সিস্টেম অনলাইন ট্রেডিং সিস্টেম বিএসসি চালু হয়। এপ্রিল 1995-এ এনএসসিসিএল কে প্রথমবার ইনকর্পোরেশন করা হয়, যেহেতু তাদের সেটেলমেন্ট সাইকেলগুলোকে সিকিউর করার জন্য। 1995 জুলাই প্রথমবার ইনভেস্টর প্রোটেকশন ফান্ড আনা হয়। 12 এপ্রিল 1996-এ নিফটি 50 ইন্ডেক্স লঞ্চ করা হয়। নভেম্বর 1996-এ এনএসডিএল ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিট লিমিটেডকে ইনকর্পোরেট করা হয়। ফেব্রুয়ারি 2000-এ প্রথমবার ইন্টারনেট ট্রেডিং এনএসসি আনে। 9 জুন 2000-এ বিএসসি ইকুইটি ডেরিভেটিভসকে নিয়ে আবার আনে। 31 ডিসেম্বর 2001-এ প্রথম T+5 ট্রেডিং প্লাস 5 ডে সেটেলমেন্ট সাইকেল চালু হয় এবং 2002-তে প্রথমবার ইটিএফ কে লঞ্চ করা হয়। ইটিএফ মানে কি, যেগুলো বীজ, নিফটি বীজ, ব্যাংক নিফটি বীজ, যেগুলো কি কম পয়সাতে আমরা যদি ইন্ডেক্সে ট্রেড করতে চাই তাহলে আমরা এই বীজগুলোতে ইনভেস্ট করতে পারি। এরপরে আমরা জানবো যে কি ফিগারস এন্ড ইনফ্লুয়েন্সার্স যারা ইন্ডিয়ান স্টক মার্কেটে একটা ভালো কাজ করেছেন এবং মানুষকে ভালো রাস্তা দেখিয়েছেন। প্রথম হচ্ছে রাধাকৃষ্ণ ধামানি। এনাকে দা রিটেল টাইকুন বলা হয়। ইনি ডিমার্টের এস্টাবলিশমেন্ট করেছেন এবং এনার এখন 284টি স্টোর অ্যাক্টিভ কাজ করছে। 1990-তে যখন ইনি ড্রপ আউট হন কলেজ থেকে, তারপরে ইনি প্রথম বল বিয়ারিং মার্কেটে আসছেন এবং সেখানে সাস্টেন না করতে পেরে ইনি তার ফ্যামিলি বিজনেস অ্যাজ এ স্টক ব্রোকার কাজ করেন। প্রথমে ইনি অ্যাজ এ শর্ট সেলার ট্রেডার হিসেবে কাজ করলেও তারপরে যখন হার্ষল মেহতা স্ক্যাম হয়, এনার একটি লস হয় এবং সেই লস থেকে উনি অ্যাজ এ ট্রেডার থেকে নিজেকে শিফট করেন অ্যাজ এ ইনভেস্টর এবং তিনি অ্যাজ এ ইনভেস্টর খুব ভালো পারফরমেন্স দেন। তার তার ভালো ভালো ইনভেস্টমেন্ট গুলি হলো ইউনাইটেড বেভারেজ, আস্ত্রা মাইক্রোওয়েভ। এরপরে আসছে রাকেশ ঝুনঝুনওয়ালা। এনাকে দা ভিশনারি ইনভেস্টর বলা হয়। দ্য বিগ বুল বলে যে যে মুভিটি আছে তাতেও এনার উল্লেখ পাওয়া যায়। ইনিও 1990 সময় থেকে প্রথমবার তার তার ট্রেডিং এবং ইনভেস্টিং জার্নি স্টার্ট করেন। ইনি মার্কেটের সম্পর্কে সবসময় একটা বুলিশ মানে বুলিশ ধারণা রেখেছেন। 5,000 টাকা থেকে শুরু করে তিনি একটা হিউজ সাকসেসের জায়গায় আসেন। তার যে মেইন ইনভেস্টমেন্ট ছিল টাটা মোটরস, টাইটান, স্টার হেলথ এটসেট্রা। ইনি 2003-তে রেয়ার এন্টারপ্রাইজ চালু করেন এবং তারপরে হাঙ্গামা ডিজিটাল মিডিয়াও এনার দ্বারাই চালু এবং এট দ্য এন্ড লাস্ট অফ তার সময়ের তিনি আকাঙ্ক্ষা এয়ারে অ্যাজ এ কো ফাউন্ডার হিসাবে থাকেন। এরপরে যে নামটা আসছে সেটা হলো সবচেয়ে বড় বিজয় কেডিয়া। বিজয় কেডিয়াকে দ্য স্মল ক্যাপ স্পেশালিস্ট বলা। এনার একটি এনার একটি স্ট্র্যাটেজি ছিল, সেটির নাম ছিল স্মাইল। ইনি এই স্ট্র্যাটেজির উপরই ম্যাক্সিমাম কাজ করতে পছন্দ করেন। স্মাইল যদি আমরা ফুল ফর্ম দেখি, এস যেটাকে বলছে সেটা হচ্ছে যে স্মল ইন সাইজ, এম যেটাকে বলছে সেটা হচ্ছে মিডিয়াম ইন এক্সপেনশন, এল যেটাকে বলছে সেটা হচ্ছে লার্জ ইন অ্যাসপিরেশন এবং ই যেটাকে বলছে সেটা হচ্ছে এক্সট্রা লার্জ ইন মার্কেট পোটেন্সিয়াল। এই চারটি জিনিসের উপরে বেস করে তিনি তার স্টকগুলিকে চুজ করতেন। তার যে বড় বড় হোল্ডিংস ছিল সেটা ছিল রেপ্রো ইন্ডিয়া, তেজস নেটওয়ার্ক এটসেট্রা। এরপরে আমরা যাব যে মার্কেট ক্র্যাশেস। বড় বড় কোন কোন মার্কেট ক্র্যাশেস ইন্ডিয়ান মার্কেটকে আজকে এফেক্ট করেছিল। প্রথম হচ্ছে ক্র্যাশ ইন 1991। হর্ষদ মেহতা এবং কেতন পারিকের যে ফ্রড হয়েছিল, সেই বাবল বাস্টের জন্য 1991-এ একটি ক্র্যাশ দেখা যায়। তারপরে হচ্ছে ক্র্যাশ 1992। আপনারা জানেন এর উপর একটি মুভিও আছে, আপনারা দেখতে পারেন দ্য স্ক্যাম অফ 1992, হর্ষদ মেহতা স্ক্যাম। এর জন্য বিএসসি 12.77%, 12.77% একটা ফল দেখে 28 এপ্রিল। এরপরে হচ্ছে ইউপিআই 1 ইলেকশন ক্র্যাশ 2004। এই সময় বিএসসি 15.52% ফল করে। এটা লার্জেস্ট ফল ইন হিস্ট্রি ইন টার্মস অফ পার্সেন্টেজ। এরপরে হচ্ছে ক্র্যাশ অফ 2007। ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অফ 2007 and 8 স্টক মার্কেট সেভারেল ওকেশনে ফল করতে দেখা যায়। এরপরে হচ্ছে ক্র্যাশ অফ 2008। অলমোস্ট 20 to 30% সেন্সেক্স এই সময় ফল হয় এবং সেই সময় প্রায় 9,000 পয়েন্ট সেন্সেক্সের ফল দেখা যায়।
তারপরে ক্র্যাশ অফ 2015, বিএসসি সেন্সেক্স ক্র্যাশ করে 1624 পয়েন্ট এবং এনএসসি প্রায় ফল হয় 490 পয়েন্টস। ফাইনালি ইন্ডিকেটস ক্লোজ হয় 25,771 পয়েন্ট এবং নিফটি 7,809 পয়েন্টে। তারপরে ক্র্যাশ হয় 2016 ক্র্যাশ 2016 ক্র্যাশ। এই সময় প্রায় 26% ফল দেখা যায় এবং এই সময় এফআই ওয়াইজ ডিওয়াই ওয়াইজ নিয়ার অ্যাবাউট 17,318 কোটি টাকা সেল করে। তারপরে আসছে দ্য বিগেস্ট ক্র্যাশ অফ 2020 ডিউরিং করোনা প্যান্ডেমিক। এরপরে আমরা জানবো যে এতগুলি বড় বড় ক্র্যাশ তারপরে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিভাবে রান করলো। আমি এর জন্য কিছু দেবো না, একটা চার্ট দিয়েছি, এই চার্টটা আপনি দেখুন। মার্কেট 0 থেকে চালু হয়েছিল, এখন 21,571 টু দা কারেন্ট রেট। এরপরে আপনি বুঝতেই পারছেন এত এত বড় বড় ক্র্যাশ 1991 এর পরে এই ক্র্যাশটা এখানে দেখাই যাচ্ছে না। এরপরে এসেছে আপনার, আমি এক একটা করে ক্র্যাশ দেখি। এরপরে আপনার আসছে কত 2000, এরপরে আপনার আসছে 2004 দেখা যাক। 2004 এর ক্র্যাশও এখানে এখানে দেখা যাচ্ছে না। তারপরে আসছে আপনার 2007 এ এই হচ্ছে ক্র্যাশ। ওকে, তারপরে হচ্ছে যে 2008 এরও ক্র্যাশ, মানে কি, এবং তারপরে অ্যাট দ্য এন্ড 2020। এই ক্র্যাশ গুলো, এতগুলো বড় বড় ক্র্যাশ হওয়ার পরও কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেট রিকভার করেছে এবং একটা বুলিশ সেন্টিমেন্টেই মার্কেট আছে। এটা কিন্তু বুঝতে হবে, মার্কেট কিন্তু কন্টিনিউয়াস গ্রোইং এবং হয়তো যে হিসেবে ইন্ডিয়ার গ্রোথ দেখা যাচ্ছে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে এর গ্রোথ হয়তো মাল্টিপল টাইমস বেড়ে যেতে পারে। তো আমরা দেখতেই পাচ্ছি যে মার্কেট খুব ভালোভাবে রিকভার করেছে। এরপরে আমরা জানবো যে বিগেস্ট স্ক্যাম ইন্ডিয়ান স্টক মার্কেটের ইতিহাসে কি কি ছিল। প্রথম, হর্ষদ মেহতা স্ক্যাম। হর্ষদ মেহতা স্ক্যামে আমি কিছু জিনিস বলবো। এই সময় প্রায় 400 কোটি টাকা স্ক্যাম হয় এবং এর উপরে আপনি একটি মুভি আছে দ্য স্ক্যাম অফ 1992, আপনি এটি দেখলে এর যে ডেটাগুলি দেখতে পাবেন যে কিভাবে স্ক্যাম হয়েছিল, কিভাবে এসবিআই থেকে টাকা তুলে সেইটাকে ছোট ছোট শেয়ারে ঢুকিয়ে পাম্প এন্ড ডাম্প করে সেই শেয়ারগুলিকে উপরে নিয়ে যাওয়া হতো এবং সেগুলিকে ফেলে দেওয়া হতো। এরপরে আসছে সত্যম স্ক্যাম। এনার চেয়ারম্যান ছিলেন রামলিঙ্গ রাজু। ইনি এনার এই স্ক্যামে প্রায় 2009 এর স্ক্যাম এটা, এখানে প্রায় 7,136 কোটি টাকার একটা স্ক্যাম হয় এবং পরে সেই স্ক্যামটিকে ধরা পড়ে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টাটা মহিন্দ্রা এই সত্যমকে পারচেস করে নেয়। এর উপরে ব্যাড বয় মিলিনিয়ার বলে একটা ডকুমেন্টারি আছে, সেটা আপনি দেখতে পারেন। তারপরে আসছে কেতন পারিক স্ক্যাম 2009। ইনি ফলস অ্যাকাউন্ট, মাল্টিপল ফলস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনি এখানে একটা বড় স্ক্যাম করেন এবং সেটা কিভাবে কলকাতা স্টক এক্সচেঞ্জের বন্ধের কারণ হয়ে দাঁড়ায় সেটা নিয়ে আমি একটা পরে আপনাদের অলরেডি বলেছি, একটা আমি ভিডিও বানাতে চাইছি। এরপরে আসছে এনএসইএল স্ক্যাম 2008 টু 2013-এ। এনএসইএল এরা কি করে, এরা দেখায় যে মাল্টিপল কমোডিটিস এদের কাছে আছে কিন্তু সেটা এদের কাছে থাকে না। তো সেই হিসেবে একটা 5,000 কোটি টাকা স্ক্যাম। এরপরে এট দ্য এন্ড সারদা স্ক্যাম। সবাই জানি আমরা সারদা স্ক্যাম কিভাবে হয়েছিল এবং সেটা কিভাবে এফেক্ট করেছিল ইন্ডিয়া, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, এই যে সেগমেন্ট গুলোকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করেছিল এবং প্রচুর টাকার বড় স্ক্যাম হয়েছিল। তো প্লিজ কোনো এই জায়গাগুলোকে একটু মনে রাখতে হবে যে এই কোনো স্টক হুট করে অনেকটা বেড়ে গেল তো প্রশ্ন করুন কেন বাড়লো, সত্যি কি সেখানে কিছু ভলিউম ছিল, বা কোনো উইদাউট সেবি রেজিস্টার বা উইদাউট মানে গভর্নমেন্ট রেজিস্টার জায়গাতে নিজের যে হার্ড ইনকাম মানি আছে সেটাকে লাগাবেন না। কেউ আপনাকে বললো আমি ডবল করে দেবো, ওভাবে হয় না, প্লিজ লাগাবেন না। এই জন্য আমি স্ক্যাম গুলোকে দেখাচ্ছি, স্ক্যাম থেকে বাঁচুন। বড় বড় শেয়ার, বড় কোম্পানি যেগুলো অলরেডি মার্কেটে আছে, রিলায়েন্স বা টাইটান, যেগুলো মার্কেটে অলরেডি লার্জ ক্যাপ, সেগুলোতে চেষ্টা করুন পেনি স্টক থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। ওকে, এরপরে হচ্ছে গ্লোবালাইজেশন এন্ড ইন্টিগ্রেশন, কিভাবে গ্লোবাল মার্কেট ইন্ডিয়ান মার্কেটকে ইম্প্যাক্ট করে। ডাউ জোন্স, যেটা ডাউ জোন্স হিস্টোরিক্যালি দেখা গেছে যে ইউএস মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটের যে এটা আছে কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে 0.6 টু 0.7, বাট এটা এখন একটুখানি কমেছে, এটা এখন দেখা যাচ্ছে 0.4 থেকে 0.5 এর কোএফিসিয়েন্টে কাজ করে। এবং গিফট নিফটি এবং ইন্ডিয়ান যে নিফটি এবং সেন্সেক্স, সেখানেও কি গিফট নিফটি যেটা এসজিএক্স নিফটি মানে মানে আমাদের সিঙ্গাপুর নিফটি, সেটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান নিফটি মার্কেটকে এবং সেন্সেক্সকে প্রভাবিত করে।
এরপরে হচ্ছে যে এতদিনের নোটেবল আইপিওস অ্যান্ড কোম্পানিজ। ফার্স্ট ইজ এলআইসি আইপিও, যেটা খুব ভালো পারফরমেন্স এতদিনে দিয়েছে, এতদিন ফল ছিল। তারপরে হচ্ছে পেটিএম, দেন কোল ইন্ডিয়া, দেন রিলায়েন্স পাওয়ার, দেন জেনারেল ইন্স্যুরেন্স Corporation, then SBI Cards and Payment Services, then ONGC, then New India Assurance, then Zomato, then DFL IP. ওকে, এরপরে আমরা জানবো যে মানে আমার মার্কেট ট্রেন্ড লাস্ট 6 ইয়ার এর মার্কেট কিভাবে রিটার্ন দিয়েছে। আপনি যদি দেখেন 2008 10 2018 10%, 2019 15%, 2020 -26%, 2021 71%, 2022 19% and 2023 -1%। সো আপনি যদি এখানে দেখেন মাইনাস যখনই হয়েছে তার ডবল বা ট্রিপল কিন্তু রিকভারি দিয়েছে। তো আগামী বছর আমরা দেখবো 2024 কিভাবে, এবং অলরেডি দেখতে পাচ্ছি আমরা মার্কেটে একটা বড় বুম দিয়েছে এবং প্রায় 2000 পয়েন্ট উপরে দিয়ে উঠে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি, মার্কেটে আপনি যদি লং টার্ম থাকেন তাহলে কিন্তু মার্কেট আপনাকে প্রফিট দেবে। আমি মার্কেটের হিসেবে বুলিশ সেন্টিমেন্ট রাখি, নট অ্যাজ এ ট্রেডার, অ্যাজ এ ইনভেস্টর। ট্রেডার ইজ ডিফারেন্ট সাইকোলজি, সেখানে আপনার ওই সময়ের মার্কেটের সেন্টিমেন্টটা বুঝতে হবে। তো ট্রেডার সাইকোলজি আর ইনভেস্টর সাইকোলজি নিয়ে আমরা আগেও অলরেডি কথা কিন্তু বলেছি। এরপরে আমরা লাস্ট রাখবো যে চ্যালেঞ্জেস কি আছে এবং এবং অপরচুনিটিস কি আছে। আমাদের যে ইন্ডিয়ান 10 ট্রিলিয়ন ইকোনমি হতে চলেছে 2034-এ। তো যে এখানে অনেকগুলি অপরচুনিটিস আছে, যেমন আমাদের আমি এই জিনিসগুলোকে একটুখানি পড়ছি কি, যেমন বিবেক কাউল, অথর অফ ইজি মানি ট্রায়োলজি, ইনি 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 হাইলাইটেড করছেন যে চ্যালেঞ্জেস গুলিকে কি, এই যে রিস্ক অফ ইনভেস্টিং মিউচুয়াল ফান্ড এন্ড স্টক, এই জিনিসটাকে বুঝতে হবে। যে আজকে যে মানে এত ভালো রিটার্ন দিয়েছে, তার মানে যে এর পরেও যে এত ভালো রিটার্ন দেবে সেটা নাও নাও হতে পারে। তো আপনাকে একটুখানি দেখে, ইজি মানি হিসাবে না, একটা নলেজ নিয়ে তারপরেই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটাকেও বুঝতে হবে। মানে এর যে আপনাকে নলেজ নিতে হবে এবং তারপরেই কিন্তু এবার ইনভেস্ট করতে হবে। মানুষ কি করছে যে এই যে প্রিভিয়াস যে এত ভালো রিয়াকশন দিয়েছে, তাহলে তাহলে আবার আগেও দেবে, তারপরে কি চোখ চোখ বন্ধ করে বিভিন্ন ধরনের ইনভেস্টিং করছে। সেটা করা চলবে না, এবং সেই জায়গাতে আপনাকে উইথ প্রপার নলেজ আপনাকে ইনভেস্ট করতে হবে। এরপরে কি, ফিরোজ আশিস, ডেপুটি সিইও আনন্দ রাঠি ওয়েলথ লিমিটেড, বলছেন যে উনি কিন্তু বুলিশ অন দ্য প্রসপেক্ট। ইন্ডিয়া একটা বুল রানের মধ্যেই আছে, কারেকশনস থাকবে, বাট এটা আপনাকে ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন দিতে পারে। ওকে, এরপরে আমরা কনক্লুশন গুলো জেনে নেবো। তাহলে আমরা কি কি জানলাম, যে ক্যাটাগরিজ কি কি ছিল, ইনস্ট্রুমেন্ট, স্টক, বন্ডস, মিউচুয়াল ফান্ডস, ডেরিভেটিভ। এরপরে ইতিহাস কি হলো, যে কোথা থেকে বিএসসি এলো, কোথা থেকে এনএসসি এলো, কোথা থেকে শেয়ার মার্কেটে আজকে এই জায়গাতে এলো, কিভাবে আপনাদের শেয়ার মার্কেট আজকে এতটা ট্রান্সপারেন্ট হলো, যে আমরা কি পয়েন্ট গুলো ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ডিসকাস করলাম। তারপরে করলাম কি বিগেস্ট ক্র্যাশেস এবং 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 রিকভারি, যে এত যে বড় বড় ক্র্যাশ হয়েছিল, মাল্টিপল ক্র্যাশ হয়েছিল, তারপরেও কিন্তু মার্কেট খুব ভালোভাবে রিকভারি করেছে। সো বিলিফ রাখুন মার্কেটের উপরে। ছোট ছোট ক্র্যাশ বা যেমনই ক্র্যাশ হলে আপনার যদি ইনভেস্টমেন্ট আছে, ভয় পাওয়ার কিছু নেই, বরঞ্চ ডিপ গুলোকে দেখুন, সেই ডিপে যদি আরেকটুখানি ইনভেস্ট করা যায়, সেই জিনিস সেইভাবে লক্ষ্য রাখুন, এবং সেখান থেকে আপনি প্রফিটেবল হতে পারবেন। ক্র্যাশ কিন্তু ভালো জিনিস, যখন মার্কেট ভয় পাচ্ছে সেটা কিন্তু একটা অপরচুনিটি। একটা জিনিস, একটা সাইকোলজি বোঝানোর চেষ্টা করছি এখান থেকে আমি। মার্কেট যখন আজকে হাই আছে, যেমন এখন মার্কেট 22,000-এর হাই দেখালো, সবার যাদেরই মানি আজকে ছিল, যে কোনো কোম্পানিতে, ভালো কোম্পানি যেগুলো, প্রতিটাই কিন্তু মার্কেটে 50%-এর উপরে প্রফিট দেখিয়েছে। তো এই সময় লোভে পড়ে বেশি নেবেন না। নেওয়ার সময় কোনটা, যখন মার্কেট ডিপে, যখন মার্কেট নিচে, যখন সবাই ভয় পাচ্ছে। মার্কেটে যখন সবাই বুলিশ, আপনি কিন্তু তখন ভয় পান, আর মার্কেটে যখন সবাই বিয়ারিশ, আপনি কিন্তু তখন নেন। ওয়ারেন বাফেটের যে মেন সূত্র কিন্তু এটাই, যে মার্কেটের সেন্টিমেন্টটাকে বুঝে কাজ করতে হবে। মার্কেট যদি ডিপ, আপনি তো একটা জিনিস মানে একটা জিনিস দেখতে পেলেন, যে মার্কেট কিন্তু লং টার্মে আপার সার্কিটই দিয়েছে। তার মানে কি, মার্কেট যতদিন ইন্ডিয়ার উপরে আপনার ট্রাস্ট আছে, ট্রাস্ট কারোর উপরে করবেন না, ইন্ডিয়ার উপরে করুন, ইন্ডিয়ার ইকোনমির উপরে করুন। ইন্ডিয়ার ইকোনমি যদি আবার উপরের দিকে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটও বুলিশই থাকবে। তো এবং যেদিনকে স্টক মার্কেট বিয়ারিশ হবে, সেদিনকে ইন্ডিয়ারও ইকোনমিক্যাল ক্র্যাশ আসবে। তো সেখানে আপনি না, আপনার মতো আমার মতো সবাই সেখানে ইম্প্যাক্টেড হবে। তো ভয় পাওয়ার কিছু নেই, লং টার্ম আপনাকে ভালো দেবে, এবং ট্রেডারের জন্য আপনাকে মাইন্ডসেটটা তৈরি করতে হবে। ট্রেডিং জার্নিটাকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস কিভাবে, কোথায়, কিভাবে, সাইকোলজি, সেগুলো নিয়ে আগেও ডিসকাস করবো।
এরপরে হলো যে স্ক্যামস, যেগুলো আমি আমি আবার বললাম, হর্ষদ মেহতা স্ক্যামস, কেতন পারি স্ক্যাম। আমি আপনাদেরকে নোট গুলো দিয়ে দেবেন যে কোনটা নিয়ে আপনি জানবেন। আমরা যদি আরো জানতে হয়, গুগল আছে, আপনি সেখান থেকে পড়াশোনা করুন যে ওই স্ক্যাম গুলো কেন হয়েছিল, কিভাবে মানুষ, লক্ষ লক্ষ মানুষের টাকা ওখানে কিন্তু মানে ওখানে মানে মানুষের গেছে। তো ওই স্ক্যাম গুলো থেকে কি করে বাঁচবেন, কোন ধরনের স্টকে পাম্প এন্ড ডাম্পটা বুঝুন। হঠাৎ করে একটা মার্কেটে বুম এলো, কেন এলো? মার্কেট আজকে হঠাৎ করে করে তখন এবার গেল, আপনি হাইয়ে যে আপনি সেখানে সেখানে নিচ্ছেন, সেখানে যে কিনছেন, তো আপনি কি ভাবছেন যে মার্কেট আরো যাবে? যে মার্কেটটা অলরেডি ডবল এক্স হয়ে গেছে, সেই মার্কেট কি আরো যাবে? এটা তো আপনার ভুল। যেটা অলরেডি যে মার্কেট ভালো স্টকে যখন ডিপে পাচ্ছেন তখন নিন না। আপনি যদি ইনভেস্টিং এর চান, যদি ট্রেড ট্রেড নেবেন, সেটা তো ডিফারেন্ট। সেটা তো আপনার অলরেডি আপনি স্ক্যাল্পিং করছেন বা অলরেডি আপনি ইন্ট্রাডে করছেন, সেক্ষেত্রে তো আপনাকে মাল্টিপল জিনিস দেখতে হবে, আপনাকে একটা চেকলিস্ট বানাতে হবে এবং সেই চেকলিস্ট হিসেবে আপনাকে ট্রেড গুলো নিতে হবে। ধরুন আপনি যদি, আমি যেমন নেক্সট ক্লাস আমাদের আনবো যে আপনার প্রাইস অ্যাকশন, তাহলে আপনি কি শুধু প্রাইস অ্যাকশন দিয়ে ট্রেড নেবেন? সম্ভব নয়। কোথাও না কোথাও প্রাইস অ্যাকশন কি 100% কাজ করে না। আপনাকে প্রাইস অ্যাকশনের সাথে সাপোর্ট রেজিস্ট্যান্স সেগুলো মার্চ করতে হবে, ক্যান্ডেলস্টিক্স সেগুলো মানে মার্চ করতে হবে, তার সাথে কিছু কিছু ইন্ডিকেটার্স আছে সেগুলো আপনি মার্চ করতে পারেন, ফিবোনাচি মার্চ করতে পারেন, বা আপনার তার সাথে আপনার অপশন চেন আছে, আপনার অপশনস ডেটা আছে, আপনার তার সাথে স্মার্ট মানি আছে। তো লটস অফ থিং আপনাকে একসাথে একটা চেকলিস্ট বানাতে হবে কোনটা আপনার সাথে যাচ্ছে, এবং সেই ডেটাগুলো সবগুলো যখন ম্যাচ করবে, তার সাথে সেকেন্ড জিনিস হচ্ছে আপনার সাইকোলজি। ধরুন আপনি অলরেডি একটা সিস্টেম অলরেডি বানিয়ে ফেলেছেন, এরপরে আপনি কি করছেন, 10টা লটের ট্রেড নিচ্ছেন, তো আপনি কি অতটা মুভমেন্ট সহ্য করতে পারবেন? সত্যি কি সম্ভব যে একসাথে 20,000 লস বা 40,000 প্রফিট, 20,000 লসটা কি আপনার পোর্টফোলিও হিসাবে সহ্য করা সম্ভব? সেগুলোও কিন্তু ম্যাটার করে, এবং আপনি অ্যাজ এ ট্রেডার কতটা হ্যান্ডেল করতে পারেন। এই জন্য আমি সবসময় বলি, প্রথমে তো ছোট ট্রেড নিন, যেটা আপনার প্রথমে, আপনি তো আপনার সিস্টেম তৈরি করুন। দেখুন, বড় বড় আজকে যে অর্গানাইজেশন যারা আছে, যারা কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করে, তারা কিন্তু মাল্টিপল ট্রায়ালস নেয়, এবং ট্রায়ালস এন্ড এরর গুলো করে নেয় তারা কিন্তু কোম্পানির ভিতরে, মার্কেটে যাওয়ার আগে না। সেই রকমই আপনিও কিন্তু মাল্টিপল ট্রায়ালস এন্ড সেসব মেথোডোলজি আমি আপনাদের দেখাবো, কি কি করে মার্কেটে মাল্টিপল ট্রায়ালস করতে হয়, এবং তারপরে মার্কেট থেকে আপনার ট্রেড নিতে হবে। তো এখানে আমার একটাই জিনিস বলার ছিল যে হিস্ট্রি রিপিটেড ইটসেলফ, মানে কি ইতিহাস রিপিট করে নিজেকে, ইতিহাস কথা বলে। তো ইতিহাসকে মনে রেখে আমরা আমাদের ফিউচারের জার্নিটা চালু করব আমাদের নেক্সট ভিডিও থেকে। এই কন্টেন্ট গুলি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। তো এইগুলি আপনার, আহ, আপনি যদি কোথাও কিছু ইনভেস্ট করেন, প্লিজ কনসাল্ট করুন আপনার ফাইন্যান্সিয়াল যে আপনার প্রফেশনাল আছে, এবং নিজে, আমি চাইবো যে আপনি নিজে রিসার্চ করুন এবং তারপরে আপনাদের ট্রেড নিন। আমার যে এই যে চ্যানেলের পারপাসই সেটা, যে আপনারা সেলফ ডিপেন্ডেন্ট হন এবং সেলফ যাতে ট্রেড এবং ইনভেস্টমেন্ট দুটো ধরনেরই ডিসিশন নিতে পারেন, সেই চেষ্টাই কিন্তু আমি এখানে করছি। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি, আমার কন্টেন্টটি, প্লিজ আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।